পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, মত বিশ্লেষকদের। এবং আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেয়া থেকে দৃষ্টি সরাতেই সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন। রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবছরও সেপ্টেম্বরেই সব দেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ভারতীয় পেঁয়াজ না আসার খবরে অস্থির হয়ে উঠছে দেশের বাজার। সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সোমবার বিকেলে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পরপরই দেশের বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার বাজার যেন আরও এক কাঠি সরেস। কেননা কারওয়ান বাজারের দোকান ও আড়তগুলোতে আগে কেনা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও একবেলার ব্যবধানে বাড়তে শুরু করে দাম। একই সাথে আমদানি করা পেঁয়াজের উত্তাপ ছড়ায় দেশি পেঁয়াজের দামেও। দাম বাড়া নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের, তবে ক্রেতাদের দাবি কঠোর বাজার তদারকির। রপ্তানি বন্ধ হওয়ার শোনার সাথে সাথে বাজারে দাম বেড়ে যাবে 10-15 টাকা, এটাও অস্বাভাবিক। এই 250 টাকা পাল্লা যাচ্ছে, সকালে 200 টাকা পাল্লা নিচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজটা। সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি যে জোরালো একটা পদক্ষেপ নেওয়া, কেন বারবার এই দাম বাড়ছে। দেশি পেঁয়াজের গরমে কারণে অনেক পুষে যাচ্ছে। যে রাখছি 100 মন চাঙে, এখন আছে 50 মন, 50 মন মার হয়েছে। কমিশনে বেশি 30 পয়সা কমিশন। লাভ হলে পার্টির লাভ হবে। পার্টি বলছে আমার পেঁয়াজ কোনো দামে বিক্রি করবে না। ইন্ডিয়ান পেঁয়াজ স্বাভাবিক নাও কিন্তু আমার পেঁয়াজ যেমন আছে তেমনই থাকবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন পেঁয়াজ। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পৌঁছে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইতোমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান অনুযায়ী দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজার বিশ্লেষকরা বলছেন, গেল বছর থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের। আজকে ঘোষণা দেওয়ার পর আজকেই যে পেঁয়াজের দাম বাড়বে, এটা কিন্তু একটা ফেয়ার ঘটনা না। এখানে কিন্তু একটা কারসাজি হচ্ছে। মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। গেল বছরও সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে কেজি প্রতি এর ঝাঁজ ঠেকে প্রায় 300 টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি, বন্যায় উৎপাদন কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে নির্দেশনা কার্যকরের আদেশ দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য বিভাগ। উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। অনেকটা আচমকাই ভারত সরকারের যে কৃষিজাত পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা নাফেড সোমবার দুপুরে তাদের সরকারি নোটিফিকেশনে জানায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার এবং তারপরই ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এলসি হওয়া হাজার হাজার টন পেঁয়াজের যে প্রক্রিয়া সেটি থমকে যায়। দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা এই নোটিফিকেশন জারি করে এবং তারপরই ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আটকে থাকে শত শত পেঁয়াজবাহী বাংলাদেশের দিকে যাওয়া লরি। ভারত সরকার বলছে যে তাদের স্থানীয় বাজারের বিষয়টি বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নির্দেশনাই কার্যকর হবে। চলমান কোভিড বাস্তবতার কারণে দক্ষিণ ভারতের পুনে এবং নাসিকে ব্যাপক পরিমাণের পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়। শুধু তাই নয়, টানা 68 দিনের লকডাউনের কারণে এবং পরবর্তী আনলক সিরিজের কারণে আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা সেটি স্বাভাবিক না হওয়ার কারণে পেঁয়াজ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পেঁয়াজের স্থানীয় বাজারের যে দাম সেটি অনেকাংশেই বেড়ে গিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা থেকে সোমবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে পশ্চিমবঙ্গে গেছে বাংলাদেশের ইলিশের উপহারের প্রথম চালান। ধাপে ধাপে পৌঁছাবে প্রায় 1,500 টন পদ্মার রূপালী ইলিশ। এ বিষয়েও বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যের পর বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আসা পদ্মার রূপলী ইলিশের প্রথম চালানটি প্রবেশ করে পশ্চিমবঙ্গে। দুটি ট্রাকে করে আসা প্রথম চালানে ইলিশ রয়েছে 12 টন। আগামী 1 মাসের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে 1450 টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছানোর কথা রয়েছে। এতদিন বাদে এলো, আমাদের তো খুব আনন্দই লাগছে। পুজোর সময় একটা সবার পাতে ইলিশ পড়বে, এটা তো সবারই বাঙালির একটা বিশাল ব্যাপার আছে। এটা আমাদের বাঙালিরা অরন্ধন করেন, অনেকে বাড়িতে পুজো করেন, ইলিশ মাছটা খায়, সেই জন্য ইলিশ মাছের প্রয়োজন আছে। গেল বছরের আগস্টেও পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল 500 টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তম মাছের আড়তে পৌঁছাতে কয়েক ঘন্টার ব্যবধানেই প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ সরকার গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি ইলিশ পাঠানোর উদ্যোগ নেয়। প্রত্যাশাটাও বেশি সবার। বাংলাদেশের মাছ আসলে এখানে দাম ভালোই হবে। বাইরে না আসা পর্যন্ত, না কেনা পর্যন্ত বুঝতে পারবো না কত কি কেনা বাকি। 2012 সালের 1 আগস্ট থেকে ভারতসহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 3 বছর হতে চলল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিজ দেশে ফেরত যাওয়া উচিত, আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিত্ররাষ্ট্র তুরস্ক। এ সময় মুজিব বর্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তুরস্ক থেকে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুতু চাফসুগলো। শুরুতে নবনির্মিত বাংলাদেশ ভবনের প্রামাণ্যচিত্র দেখানো হয়। নিজস্ব এই ভবন তৈরি করতে খরচ হয় প্রায় 43 কোটি 50 লাখ টাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে সপক্ষ ত্যাগী 2 সৈনিকের মতো অন্য সৈন্যদের মুখ খোলা ঠেকাতেই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ ঘটনায় কেবল সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোকে যথেষ্ট মনে করছেন না তারা। কমল থেকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। রাখাইনের স্থানীয় গণমাধ্যম বলছে, গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামের উপকূলে ভেড়ে মিয়ানমার সেনাবাহিনীর লজিস্টিক শিপ। সেখান থেকে মাছ ধরার ট্রলারে চড়ে মিয়ানমার সেনাবাহিনীর 1000 খানেক সদস্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আসে। তারা নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এর নেপথ্যে সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর 2 সদস্যের সপক্ষ ত্যাগ করে গণহত্যার তথ্য ফাঁস করার ঘটনা কাজ করেছে। ওই পুরানো সৈন্যগুলি এখনো পর্যন্ত ইয়াতে আছে, সেখানে সিটুয়েতে বা আরাকানে, রাখাইন স্টেটে তারা আছে। তো সেখান থেকে তাদেরকে সরিয়ে না নিলে হয়তো সপক্ষ আরো সৈন্য দল ত্যাগ করতে পারে। তারা এই নির্বাচনের আগে সামরিক বাহিনী এটাই দেখাতে চাচ্ছে যে তারা আন্তর্জাতিক যেই মিডিয়া অ্যাটেনশন বা যেই ধরনের কথাবার্তা হচ্ছে তাকে তোয়াক্কা করছে না। মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপের দাবির পক্ষে জনমত গড়ে তোলা। পুরো আন্তর্জাতিক মহলকে স্পষ্ট করে দেওয়া উচিত যে মিয়ানমার একেবারে যে আইসিজের যে প্রভিশনাল ভার্ডিক্ট সেটা তারা অমান্য করছে। 14 বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় 26। পরিবারের হাল ধরতে সে পাড়ি জমায় সৌদি আরব, ফিরেছে তবে কফিনবন্দি হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার উম্মে কুলসুমের মৃত্যুতে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের উম্মে কুলসুম। মাত্র 14 বছর বয়স হলেও বয়স বাড়িয়ে 26 করে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন দালাল রাজ্জাক। পরে আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট তৈরি করে রিক্রুটিং এজেন্ট মেসার্স MH ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় তাকে।
চুক্তি অনুযায়ী কোম্পানিতে নিয়োগ না দিয়ে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয় তাকে। এরপর তার উপর শুরু হয় গৃহকর্তার শারীরিক নির্যাতন। এক পর্যায়ে গত 9 আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবার তার লাশ দেশে আনা হলে গত শনিবার নিজ গ্রামে দাফন করা হয়। দালাল ও রিক্রুটিং এজেন্সির কাছে অমানসিক নির্যাতনের কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। আমার মায়ের দুইরা বাম চোখটা কানা করছে, ডাইন 8টা ভাঙছে, কোমর থেকে নিচটা আলগা করছে, কইরা সাইরা তারপরে কিতা করছে, ওষুধ পানি দিছে না। বাংলাদেশ সরকারের কাছে ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠু বিচার চাই, দালালের বিচার চাই। ট্রাভেলসের মালিকেরও যথেষ্ট বিচার চাই এবং যে দালাল নিছে দালালেরও যথেষ্ট বিচার চাই। আমরা সরকারের কাছে এটি আবেদন করছি, এটাই বিচার যেমন আমরা সুস্থ বিচার পাই। দালাল সহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যদি তারা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চায়, সেটা অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবার যখনই আসবেন বা তাদের জন্য যা করণীয় থাকে রাষ্ট্রের পক্ষ থেকে আমি সমস্ত কিছু ব্যবস্থা আমি গ্রহণ করব। 2019 সালের 7 মে সৌদি আরবে যায় উম্মে কুলসুম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। যৌতুকের দাবিতে মারধর করে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এমন বর্বরোচিত ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ার। নির্যাতিতা গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। হাসপাতালের বিছানায় যৌতুকের দাবিতে নির্যাতিতা 2 সন্তানের জননী নার্গিস বেগম। গত রোববার রাতে নার্গিসকে ব্যাপক মারধর করে তার মাথার চুল কেটে দেয় শ্বশুর হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন। পরে রাতে আহত স্ত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে তার স্বামী। নার্গিস জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শ্বশুর তার উপর নির্যাতন চালাতো। খালি যৌতুকের টাকা চাই, একবার দিছে সোনার গহনা, সোনার তাবিজ দিছিল, সম্পর্ক বিয়ে হয়েছিল, 2 লাখ 1.5 লাখ টাকা দিছিল। স্বজনরা জানান, বিয়ের সময় যৌতুক দেয়া হলেও পরবর্তীতে তার শ্বশুরবাড়ির লোকজন আরো যৌতুক দাবি করে। এ নিয়ে প্রায়ই চালানো হতো নির্যাতন। আমরা সুস্থ বিচার চাই, এই কারণে এরকম যেন আর না ঘটে। আমার স্ত্রীকে মারছে আমার বাবা মা ভাই বোনেরা এরাই, ঠিক আছে। তাই সে দেখছি, তাকে দেখে মেডিকেলে নিয়ে আসছে। নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তার মাথার বাম পাশে কাটা দাগ আছে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং রোগী যে হিস্ট্রি দিছে তাতে তার বমি হয়েছে, সে অজ্ঞান ছিল এবং এই মুহূর্তে রোগীর কন্ডিশন মোটামুটি ভালো। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এই বিষয়টা জানতে পেরেছি যে তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, আমি এর আইনগত ব্যবস্থা নিচ্ছি। তাদেরকে সকলে গ্রেপ্তার করে আমি আইনে আওতা নিয়ে আসবো। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুর ও তার পরিবারের অন্য সদস্যরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রবাসী সময়ে আরও থাকছে, লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্ত মানতে রাজি নয় ক্রিকেট বোর্ড। কড়া মন্তব্য বিসিবি সভাপতির, আটকে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। রাজধানী ও এর আশেপাশে জালের মতো ছড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ। বস্তি থেকে শুরু করে আবাসিক এলাকায় লাইনম্যানরা নিয়ন্ত্রণ করছে এসব অবৈধ সংযোগ। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দেরি হয়ে গেছে অনেকটাই। এখনই লাগাম না টানলে পরিণতি হবে ভয়াবহ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তিতাস। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তামালের রিপোর্ট। এটা তো নিচ্ছেন, নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছেন নাকি? এটা তো বৈধ না, আপনি জ্বালানটা নিচ্ছেন, তাই না? এটা অনুমতির তোয়াক্কা নেই, নিষেধের বালাই। তিতাসে কাজ করেন? কার্ড আছে? কার্ড আছে বাসা। বলছি করাইল বস্তির অন্দরের কথা। এই এক বস্তিরই প্রায় 1 লাখ মানুষ বছরের পর বছর ব্যবহার করছেন অবৈধ গ্যাস। গ্যাস চলতেছে হচ্ছে এই পাইপ দিয়ে। হ্যাঁ, এই যে চিকন পাইপ, প্লাস্টিক পাইপ, তাই না? প্লাস্টিকের পাইপ। তো এটা কি রিস্কি না? মানে এটা কি অনেক সময় লিক হয় না? কিন্তু তারপরও করতে হচ্ছে। অনুসন্ধান বলছে, করাইল বস্তির বউবাজার এলাকার গ্যাসের সরবরাহ লাইন নিয়ন্ত্রণ করেন মমিন। আপনি সারাদিন খুঁজে পাবেন না। নামের উপরে চিনি গ্যাস মমিন, সবাই চিনি, কিন্তু আমরা চেহারা দেখি নাই। কিন্তু যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের নেতা বনে যান মমিন। বর্তমানে তাঁতিলীগের বনানী থানার নামধারীই সহসভাপতিকে তার বস্তির চেম্বারে পাওয়া যায়নি। 3টি মুঠোফোনে 4 দিন ধরে ফোন করেও বন্ধ পাওয়া যায়। শুধু বস্তি নয়, সব শ্রেণীর আবাসিক এলাকাতেও ছড়িয়ে গেছে অবৈধ সংযোগ। অনেকটা জেনে বুঝেই মানুষ তার ঘরে ডেকে আনছেন ঝুঁকি।
আশুলিয়ার এমনই এক এলাকার নাম জহরচন্দ্রা। অনেক সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে চলে উচ্ছেদ। কয় টাকা দিচ্ছেন আপনারা? 35,000 টাকা দিয়েছি। তাহলে সমস্যা কোথায়? সর্ষের ভেতরে কি ভূত রয়েছে? 1-1.5 বছর আগে আমরা উচ্ছেদ করেছি, আবার বসে ফেলছে। সবাই বলে ভাড়াটিয়া, সবাই বলে ভাড়াটিয়া। লাইন নিতে হাজার হাজার টাকাও দিয়েছিলেন এলাকাবাসী। এই লাইনগুলো থেকে মূলত তারা গ্যাসের চুলা ব্যবহার করতেন। অভিযানের খবর পেয়ে তারা সবাই চুলাগুলো খুলেছেন এবং খুলে তারা খড়ির চুলায় কিন্তু রান্না করা শুরু করেছেন এবং সময় সংবাদের ক্যামেরা দেখে তারা চুলো ফেলে রান্না ফেলে কিন্তু পালিয়ে গেছেন। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। যদিও মুঠোফোনে জানানো হয়েছে করোনার কারণে অভিযান বন্ধ ছিল, তবে তা আবারও পুরোদমে শুরু হবে। যেগুলি নলেজে আছে সেগুলি আমরা দ্রুত আর কি এগুলি করার চেষ্টা করতেছি, করে ভালো হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। নগর পরিকল্পনাবিদদের আশঙ্কা, জালের মতো ছড়ানো অবৈধ গ্যাস সংযোগে পরিণত হতে পারে ভয়াবহ। পুরো নগরীর অনেকাংশ জুড়েই টাইম বাউন্ডের মতো ছড়িয়ে আছে। গ্যাস কর্তৃপক্ষের চরিত্র হচ্ছে একবার যদি লাইন দেওয়া যায় তারপরে লাইনম্যানের কর্তৃত্বে চলে যায় সবকিছু। অবৈধ সংযোগ উচ্ছেদে মাঝে মাঝেই লোক দেখানো অভিযান চলে, কিন্তু আড়ালে থেকে যায় অসাধু কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীরা। আর যে কারণে একই এলাকায় আবারও বসে অবৈধ সংযোগ, আর এতে করে সরকার হারায় কোটি কোটি টাকার রাজস্ব। তিতাসেরই এক হিসেব বলছে ঢাকা সহ আশেপাশের 4 জেলায় অবৈধ সরবরাহ লাইন রয়েছে প্রায় 250 কিলোমিটার। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ড্রোন ওড়াতে লাগবে অনুমতি, কার কাছ থেকে অনুমতি নিতে হবে তা নতুন নীতিমালা অনুসারে ঠিক করে দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া এখন থেকে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই অঞ্চলের মধ্যে ড্রোন ওড়াতে হলে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও। বিনোদন সামগ্রী হিসেবে ছোট আকারের ড্রোনের পাশাপাশি দেশে বাণিজ্যিকভাবে ব্যক্তিগত গবেষণা কাজে এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু উৎসাহী ব্যক্তির পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিনা অনুমতিতেই অনেক সময় দুর্নিয়ন্ত্রিত এই যন্ত্রটি ব্যবহার করে থাকেন। এর ফলে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার ও দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এসব কারণে ব্যবহারের উপর নির্ভর করে ড্রোনের 4টি শ্রেণী করার পাশাপাশি 5 কেজির বেশি ওজনের ড্রোন ওড়াতে অনুমতি নিতে হবে এমন বিধান রেখে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এর খসড়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ক শ্রেণী সাধারণত বিনোদনের জন্য, যেটা আপনার এই যে যারা ছেলেপেলেরা যে খেলনা হিসেবে যেটাকে ইউজ করবে, এটার ওজন অবশ্যই 5 কেজির নিচে হতে হবে। খ হলো অবাণিজ্যিক, 5 কেজির বেশি কোনো ওজনের কোনো ড্রোন ওড়াতে চায় কিন্তু কোনো কমার্শিয়াল কোনো ভিউজ থাকতে পারবে না এটাতে। আর 3 নম্বর হলো বাণিজ্যিক কোনো কাজে যদি তারা ব্যবহার করে, সার্ভে করবে ওই এলাকার জমি জামার উপরে বা ফসলের উপরে, হয়তো কেউ ওইদিকে একটা ধরেন একটা কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি করবে। ঘর শ্রেণী হলো যেটা হলো আমাদের রাষ্ট্রীয় বা সামরিক কাজে যেগুলি ব্যবহৃত হয়, এটা সিভিল এভিয়েশন অথরিটি ডিফাইন করে দিবে কার কাছ থেকে নিতে হবে। এদিকে কেপিআই এলাকায় ড্রোন ওড়াতে সিভিল এভিয়েশনের পাশাপাশি কেপিআই কর্তৃপক্ষেরও অনুমতি নিতে হবে। রেড জোন তো আপনার টোটালি রেস্ট্রিক্টেড জোন, যেমন ধরেন এয়ারপোর্টের ইসের এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরে, এইসব জায়গায়। পদ্মা সেতুতে গেলে আপনি পদ্মা সেতু তার নিজের এরিয়ার মধ্যে কাউকে ড্রোন ওড়াতে দিবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও বাণিজ্যিকভাবে ড্রোন ওড়াতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে অনলাইনেও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবুজবাগে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদিক। ফয়সাল, এই সবুজবাগের যে নন্দীপাড়ার ব্যাংক কলোনি এলাকার এই যে বাসাটিতে এই ঘটনাটি হয়, সন্ধ্যার পরেই ঘটনা হয় যে একজন নারীর লাশ উদ্ধার করে, যেখানে গলার দিকে আপনার ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং যতটুকু আমরা শুনতে পেরেছি, এবং পরবর্তীতে লাশ কিন্তু নিয়ে যাওয়া হয়। লাশ বলতে নিয়ে যাওয়া হয়নি এখনো, কিন্তু আপনার এখানে যে একজনকে আটক করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, যিনি কেয়ারটেকার, এই বাসার যে কেয়ারটেকার, এটা আসলে 7 তলা একটি ভবন, যেটি নির্মাণাধীন ভবন। এই ভবনের এই 4র্থ তলায় কিন্তু ইনি বসবাস করতেন যিনি, এবং এর পরবর্তীতে এখানে সিআইডির ক্রাইম সিন ইউনিট, তারপর এখানে যে সংশ্লিষ্ট থানা, এই সবুজবাগ থানার এখানে কর্মকর্তারা আছেন, তাদের সাথে একটু কথা বলবো। এখন এখানে একজন আছেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এখানে কি, মানে আপনার কতটুকু জানতে পেরেছেন একটু আমাদেরকে বলবেন।
এখানে আসলে ঘটনাটা পুরো পরিকল্পিত না। বারান্দায় যে একটা ছোট একটা কাভার ছিল ওইটা দিয়ে আসামি ঢোকার পর সে এখানে মূলত তার মোটিভটা ছিল চুরির উদ্দেশ্যেই তার এখানে প্রবেশ করা। পরবর্তীতে সে যখন ঘরে ঢোকে, ঘরের যে মহিলা যিনি ছিলেন মৃতা জান্নাতুল ফেরদৌস, উনি টের পেয়ে যান। টের পেলে তারপরে উনি ভয় পান যে আসামি, সে ভয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে এবং উনি প্রতিহত করার চেষ্টা করেন। তো এক সময় সে রান্নাঘর থেকে একটা ছুরি সংগ্রহ করে ওইটা দিয়ে ওনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। একটা ছুরিকাঘাত ওনার গলাতে লাগে, ধারণা করা যাচ্ছে ওটাতেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। রক্তক্ষরণ হয়, শরীরে আরো বিভিন্ন জায়গায় নানান ধরনের আরো স্টেপ আছে। ছুরি সহ অন্য কিছু কি উদ্ধার করেছেন নাকি? ছুরি আমরা মূলত আশা করছি যে একটা ছুরি, একটা কিচেন নাইফ, ওইটা দিয়েই আঘাত করা হয়েছে এবং ওইটার আঘাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু সে হয়তোবা ঘরের বিভিন্ন আরো কিছু ব্যবহার করতেও পারে, সেটা তদন্তাধীন আছে। তো আসলে ফয়সাল, যেটা আমরা জানতে পারলাম যে সবুজবাগ থানার একজন কর্মকর্তা, তার কাছে যেটা প্রাথমিকভাবে শুনেছি যে একজন এখানে চুরি করতে আসে এবং পরবর্তীতে সে বের হওয়ার জন্য চেষ্টা করে এবং পরবর্তীতে সে ছুরিকাঘাত করলে এই নারীর মৃত্যু হয় এবং এখনও লাশ রয়েছে ঘটনাস্থলে। এখানেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। আপাতত ঠিকানা খুঁজে পেল বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার হওয়া 2 মাস বয়সী ছেলে শিশুটি। সমাজসেবা অধিদপ্তরের শিশু সদন ছোটমনি নিবাসেই এখন থাকবে সে। তবে শিশুটিকে সন্তান হিসেবে পেতে চান উদ্ধারকারী হারুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তার। আইনিভাবে শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন এই দম্পতি। জন্মদাত্রী মায়ের কোলে ঠাঁই না হলেও অন্য এক মায়ের কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে 2 মাস বয়সী শিশুটি। যে মা মমতাময়ীর মতো পরম যত্নে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে শিশুটির সারা গায়ে। সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন মিয়া। মাত্র 1 রাতেই হারুন দম্পতিকে মায়ার বন্ধনে আটকে দিয়েছে শিশুটি। তাই কোনোভাবেই কাছছাড়া করতে চান না তারা। পরিবারের ছায়ায় নিজেদের 2 কন্যা সন্তানের সঙ্গে বড় করতে চান। আমার 2টা মেয়ের যেমন দেখি ঠিক তেমনই লাগছে আমাদের, যে আমার বাচ্চাটা কোনো এরকম অবহেলা থাকতো তা আমি কি করতাম। যেভাবে পড়ালেখা করা দরকার ওইভাবে করা, যেভাবে থাকতে চাই ওইভাবে চলবো। আমার 2 মেয়ে 1 ছেলে হবে, আমি খুব খুশিতে দেখে তো আমি গ্রামের বাড়ি থেকে এত কষ্ট করে আসলাম। তবে নিয়ম অনুযায়ী শিশুটিকে এদিন সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে স্থানান্তর করে রমনা থানা পুলিশ। শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতের নির্দেশনা পেতে হবে হারুন ফাহিমা দম্পতিকে। তারা শিশুটা পেতে পারলে এটা বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দেন সেটাই সিদ্ধান্তে উপনীত হবে। শিশুটিকে নিজের সন্তান হিসেবে পেতে যে কোনো আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন বলে জানান বাবুর্চির কাজ করা হারুন। আদালতে আমি যাবো, সমস্যা কি, আমি তো যাওয়ার লাগে প্রস্তুত। আদালত যদি দেয় আমি ওখানে যাবো, আর যদি অন্য কোনো জায়গায় যদি আমার পাঠাইতে চাই ওখানে আমি যাইতে প্রস্তুত। যেখানে পাঠাইতে যাই আমি ওখানে যাবো। শিশুটির প্রতি হারুন মিয়ার এই স্নেহকে বিরল ভালোবাসা হিসেবে দেখছে সমাজসেবা অধিদপ্তর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। জানাবো প্রবাসের খবর। করোনার ধকল কাটিয়ে দীর্ঘ 6 মাস পর খুলে দেয়া হলো ইতালির স্কুলগুলো। কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাবার নির্দেশনা থাকলেও স্কুল আঙিনায় প্রবেশে দীর্ঘ লাইনে তা ছিল অনুপস্থিত। তবে এখনও বহু স্কুলে আসন বিন্যাস সম্পূর্ণ না হওয়ায় এবং শিক্ষার্থীদের জন্য মাস্ক না পৌঁছানোয় খুলে দেয়া হয়নি সেসব স্কুল। রোম থেকে যমুনা মাহমুদ এবং ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর সোমবার খুলে দেয়া হয় ইতালির স্কুলগুলো। দেশটিতে ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি মেনে এদিন স্কুলে যায় 80 লাখেরও বেশি শিক্ষার্থী। সকাল থেকেই অভিভাবকদের দেখা যায় তাদের সন্তানদের নিয়ে স্কুলের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে। তবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ডেস্ক না পৌঁছানোয় এদিন খোলা সম্ভব হয়নি অনেক স্কুল। এমনকি অনেক স্কুলে এখনো পৌঁছায়নি মাস্ক।
যদিও দীর্ঘ 6 মাস পর স্কুল খোলায় আনন্দিত প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় ছাত্রছাত্রীরা। স্কুল খুলে গেছে, আমরা স্কুলে যাচ্ছি, সবাই দোয়া করেন। আর যারা স্কুলে যাচ্ছে ওরা যাতে স্বাস্থ্যবিধি নিয়ম করে চলতে পারে। তবে রাজধানী রোমে এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় শঙ্কায় রয়েছেন অভিভাবকরা। বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, আসলে টেনশন করছি অনেক। আমরা এখন অনিশ্চিত আছি, আমাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, না জানি করোনার কোনো সংক্রমণ তাদের মধ্যে অতিক্রম করে কিনা। বাচ্চারা এতদিন বাসায় ছিল, টেনশন ফ্রি ছিলাম, এখন বাচ্চারা স্কুলে যাবে, কি জানি কি হয়। এদিকে বাসা থেকে তাপমাত্রা মেপে প্রতিটি ছাত্রছাত্রীর স্কুলে যাওয়ার নির্দেশনা থাকলেও সোমবার অনেককেই তা না মেনে স্কুলে চলে আসতে দেখা যায়। এমনকি দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও ছিল অনুপস্থিত। সময় সংবাদ, ইতালি। চলমান লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা লকডাউন তুলে নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয় প্রায় 100 জনকে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ভিক্টোরিয়ার মেলবোর্নে দুটো পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি যে তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, লকডাউনের কারণে তারা স্বাধীন না। এমন একটি বিক্ষোভ সমাবেশ, এটি কিন্তু সরকারের কোনো অনুমতি সেখানে ছিল না। পুলিশের বাধা বিপত্তি ও উপেক্ষা করে সেখানে কিন্তু 250 জনের মতো মানুষ জড়ো হয়েছিল এবং তারা প্রায় সবাই ছিল শ্বেতাঙ্গ। পুলিশের সাথে সেখানে ধস্তাধস্তি হয়। অস্ট্রেলিয়ার একটি অনলাইন ভিত্তিক সংগঠন ফ্রি ওয়াক নামের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে 74 জনকে জেলে দেওয়া হয়েছে এবং প্রায় 176 জনকে জরিমানা করা হয়েছে। সরকার যদিও এ ধরনের প্রোটেস্টকে অনুৎসাহিত করেছে এবং লকডাউনের ভিতরে জনগণের কাছ থেকে সরকার সহযোগিতা আশা করছে। যদিও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য নতুন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি, তবে প্রিমিয়ার জানিয়েছেন যে তিনি আগামী বছর পর্যন্ত অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটের সাথে কুইন্সল্যান্ডের বর্ডার বন্ধ রাখার পক্ষে। এদিকে অস্ট্রেলিয়ার NSW অঙ্গরাজ্যেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে 4র্থ পর্যায়ের লকডাউন চলছে এবং সারা ভিক্টোরিয়াতে সে লকডাউন 3য় পর্যায়ের। কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং আগামী 28 তারিখ থেকে সেই শিথিলতা আরও বাড়ানো হবে। মেলবোর্নের বিভিন্ন বাংলাদেশি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের সরকার বিরোধী এবং মানবতা বিরোধী বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। কোনো বাংলাদেশি এ ধরনের বিক্ষোভের পক্ষে নয়, তবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে এ ধরনের বিক্ষোভ আয়োজন করার চেষ্টা হতে পারে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। স্পেনে দ্বিতীয় ধাপে এবার করোনায় ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সাধারণ প্রবাসীরা মনে করছেন অসতর্ক চলাফেরা আর স্বাস্থ্যবিধি না মানার কারণেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দায় রয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটির নেতাদেরও। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বলা হচ্ছে স্পেনে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথমবারের সংকট কাটাতেই হিমশিম খাচ্ছে দেশটি। আবারও অর্থনীতি ও স্বাস্থ্য খাত লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাড়তি আতঙ্ক দেশটির বাংলাদেশি কমিউনিটিতেও। অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা স্পেনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনাদের যে কোনো সমস্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাশে ছিল, পাশে থাকবে। প্রথম ধাপে কিছুটা ভালোই ছিলাম আমরা সবাই, কিন্তু দ্বিতীয় ধাপে প্রবাসী বাংলাদেশিদের খুব বেশি আক্রান্ত হওয়ায় ভালো থাকাটার কারোরই হয়ে উঠছে না। দিন দিন বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তার সাথে বাড়ছে আমাদের ভয়, আমাদের আতঙ্ক। প্রথম ধাপের সংক্রমণে বাংলাদেশি আক্রান্তের খুব একটা খবর পাওয়া না গেলেও দ্বিতীয় ধাপে পাল্টে গেছে পরিস্থিতি। অনেকের ধারণা বাংলাদেশি অধ্যুষিত লাভাপিএসের অনেক বাসাতেই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন। এরপরও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার নেই বালাই। এমনকি করোনা পজিটিভ হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। বেশি অংশ দেখা যাইতেছে আমাদের বাঙালির মধ্যে আসলে ঘরে ঘরে আছে, কিন্তু আমরা কেউ কেউ জানতেছি না কার কি কে করোনা আক্রান্ত। কিন্তু আমাদের মাসে মিশামিশি করতেছে, মসজিদে যাইতেছে, নামাজ পড়তেছে, রেস্টুরেন্টে আড্ডা দিতেছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তাও কোভিড আক্রান্ত হন। এতে খুব স্বল্প পরিসরে চলছে মিশনের কার্যক্রম। স্পেনে আক্রান্তের সংখ্যা প্রায় 5,77,000। এ পর্যন্ত মারা গেছেন অন্তত 30,000 মানুষ। সময় সংবাদ, স্পেন। এদিকে ফ্রান্সে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন গড়ে অন্তত 10,000 মানুষের শরীরে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। অনেকে একে বলছেন করোনার দ্বিতীয় ঢেউ। এই অবস্থায়
যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে আবারও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 10,000-এর অধিক মানুষ এবং এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এটি। আবারও এই আক্রান্ত বাড়ার পেছনে কারণ হিসাবে মানুষের মধ্যে অসচেতনতা, স্বাস্থ্যবিধি না মানা এবং আগের তুলনায় অধিক হারে করোনা টেস্ট বলেই জানা গিয়েছে। সাধারণ ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও আগের তুলনায় এখন বেশি আক্রান্ত হচ্ছেন, আর তাই বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে আগের মতোই আতঙ্ক। আমরা দেখেছি আগস্ট মাসের প্রথম দিকে অনেকটা কম ছিল, কিন্তু শেষের দিক থেকে শুরু করে আবার এখন পর্যন্ত আমরা দেখছি এটার হার অনেক বেড়ে গিয়েছে। আমাদের বন্ধু বান্ধব, পরিচিত জন, আমাদের কলিগরা, আমরা যেখানে কাজ করি অনেক লোকরাই আক্রান্ত হচ্ছে। আমরাও ঘর থেকে যখন বাইর হই আমরা একটা আতঙ্কের ভিতরে থাকি। আগেই সংখ্যা প্রকাশ করা হয়েছিল ফ্রান্সে আবারও করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে, আর এখন যেভাবে প্রতিদিন 9 থেকে 10,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে সেই সংখ্যাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এতে অন্যান্য দেশে আটকে পড়া সৌদি নাগরিকরা দেশে ফেরার পাশাপাশি সৌদি আরবের বসবাসরতরাও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে সৌদি সরকার আগামী 1 জানুয়ারি অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটি তুলে দিয়েছে। অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে সকল ধরনের আন্তর্জাতিক যোগাযোগ এবং ফ্লাইট চলাচল সেটা কিন্তু চালু হচ্ছে সৌদি আরবে। এর আগে সৌদি আরবে এই গত মার্চের 15 তারিখ থেকে যে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আবারও বিশেষ বিমানের মাধ্যমে বেশ কিছু ফ্লাইট চলাচল করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা তাদের নিজেদের স্বজনদেরকে আশ্বস্ত করতে পারছেন যে অচিরেই হয়তো তারা ফিরতে পারবেন। এখানে থাকা প্রবাসীরাও কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে খুশি। আমরা যারা সৌদি আরবে আছি এবং দেশে আছি তারা অবাধে আবার ফ্লাইটের মাধ্যমে আসা যাওয়া করতে পারবো। 2021 জানুয়ারি থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ওপেন করে দিবে। এখনো আছে বিশেষ ফ্লাইট হিসাবে, কিন্তু আগের মতো স্বাভাবিক গতিতে চলবে সেই জিনিসটা তারা আমাদের প্রবাসীদের মাঝে ঘোষণা দিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে এবং আমাদের যে ভাইরা দেশে আছে তারা আসতে পারবে এবং এই জন্য আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু এখন নিশ্চিত হতে পেরেছেন যে একটি সুনির্দিষ্ট তারিখ তারা পেয়েছেন, যে তারিখ থেকে কিন্তু মূলত তারা এই সৌদি আরবে আবারও আগের মতো আসা যাওয়া করতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 32টি দেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা এখনও তুলে নেয়নি কুয়েত সরকার। এতে চরম হতাশায় ভুগছেন ছুটিতে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন, অনেকেরই আবার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েতে ফেরা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ অবস্থায় কুয়েত সরকারের সঙ্গে কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে দ্রুত বিমান চলাচলের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। এখনো তুলে নেওয়া হয়নি বাংলাদেশ সহ 32 দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞা। ফলে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশে আছেন চরম বিপাকে। মাঝে মধ্যে চার্টার বিমান চালু হলেও কিন্তু কুয়েতে আসার কোনো বিমানে যাত্রী বহন করা হচ্ছে না। ছুটিতে থাকা প্রবাসীরা অনেকে আকামাহীন হয়ে এবং অনেকের আকামা শেষ হওয়ার পথে। এমত অবস্থায় তারা আছেন চরম হতাশার মধ্যে। কুয়েতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যেন অতি শীঘ্র বিমান সার্ভিস কুয়েত টু ঢাকা, ঢাকা টু কুয়েত চালু করা হয়, তাতে করে আমাদের যারা আটকে পড়া কুয়েত প্রবাসীরা যেন দ্রুত কুয়েত ফিরতে পারে। প্রতিটি প্রবাসী নাগরিক খুবই চিন্তিত এবং হতাশার বেড়াজালে আছেন। আমরা চাই বাংলাদেশ সরকার এবং কুয়েত সরকার কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে বিমান চলাচলের ব্যাপারটা নিয়ে খুব শীঘ্রই একটা সমাধান করবেন। বাংলাদেশ সরকার কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে বিমান চলাচল চালু না করেন এসব শ্রমিকরা হয়ে পড়বেন কর্মহীন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান,
সংবাদ কুয়েত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শর্ত মেনে এই মুহূর্তে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। বিসিবি কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে একথা বলেন সভাপতি নাজমুল হাসান পাপন। এসএলসির দেয়া শর্তগুলো বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে টাইগারদের শ্রীলঙ্কা সফর বাতিল হলে ঘরোয়া ক্রিকেটের দিকে মনোযোগী হবে বলে জানান পাপন। কদিন আগেই হঠাৎ করে সুর পাল্টে ফেলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাই তো বাতাসে গুঞ্জন বাতিল হতে পারে টাইগারদের লঙ্কা সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলতে অদ্ভুত কতগুলো শর্ত দিয়েছিল এসএলসি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বিসিবি কর্তারা। লঙ্কান বোর্ডের সঙ্গে বিসিবির মতের অমিল কোয়ারেন্টিন নিয়ে। শুধু তাই নয়, কত সদস্যের দল যাবে শ্রীলঙ্কায় তা নিয়েও দেখা দেয় মত পার্থক্য। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন বোর্ড সভাপতি।